চুপ্পু সেই আওয়ামী লীগেরই প্রোডাক্ট, চুপ্পুর ছেলেও তাই। অথচ জাস্ট সংবিধানের দোহাই দিয়ে এর পেছনে রাষ্ট্রের টাকা খরচ করা হইতেছে, বিদেশে শপিং করতে পাঠানো হচ্ছে, আর এর ছেলে বঙ্গভবনে বসে বসে আমাদের লিস্ট বানাচ্ছে। আমরা জুলাই আন্দোলন করেছি তাই। বাংলাদেশে ভারতীয় দালালদের চেনার সহজ উপায় হচ্ছে এরা কথায় কথায় ৭১ টেনে নিয়ে আসবে। স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলছিল, কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি। সেম আপনি যেই কথাই বলেন উত্তরে তারা ৭১কে টেনে নিয়ে আসবে। এটাই হচ্ছে ভারতীয় দালালদের চেনার সহজ করার জন্য এত ব্যাকুল হয়ে উঠলো। এর পেছনে এমন একটা জিওপলিটিক্যাল ট্র্যাপ রয়েছে, চমকে যাবেন। কিভাবে সত্যকে ধামাচাপা দিয়ে নিজেদের মুখ বাঁচানোর একটা আপ্রাণ চেষ্টা করছে। মানুষের আস্থা হারিয়ে ফেলছে সরকার। ২-৩ মাস যে পারে নাই, মন্ত্রীরা কোথাও গেলেই ভুয়া ভুয়া স্লোগান দিতেছে। আওয়ামী ফ্যাসিবাদের যুগে যা হতো আমরা সেদিকেই দেখছি সরকার দাবি করতেছে। অর্থনৈতিক পরিস্থিতি দেশে খুবই খারাপ। একজন ফ্যাসিবাদের আইকনকে আমরা রাষ্ট্রীয় মদদে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তাকে পালিয়ে যেতে দেখলাম। তিনি চলে গেছেন, আর আসবেন না। আর যদি জামাতে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় থাকতো, তাহলে এই ভারত দৈনিক 7 বার আব্বা বাড়াতো এই বাংলাদেশকে। কারণ কি জানেন? 3টা কারণ। যে 3টা কারণে ভারত বাংলাদেশকে ভাগের মতো ভয় পায়। তিনি কি আর ফিরে আসবেন? উত্তর হচ্ছে না, আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। অপেক্ষার পালা শেষ হয়েছে, এখন আমাদের বলার সুযোগ এসেছে, এখন আমরা কথা বলতেই পারি। পরবর্তী সংসদ অধিবেশনেই দেখবেন নতুন আরেকজন রাষ্ট্রপতির নাম ঘোষণা হয়েছে। কি কি ডক্টর শফিকুল ইসলাম দেখিয়ে দিচ্ছে সারা বাংলাদেশে জামাতের জন্য শফিকুল ইসলাম ক্রিয়েট করছে। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি একটি প্রশ্ন আপনাদের সামনে আমি ছুড়ে দিতে চাই। প্রশ্নটি হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে। সবাইকে বলবো, শাহাবুদ্দিন চুপ্পু আপনারা জানেন, তিনি চিকিৎসা করার জন্য নিজের শারীরিক ফিটনেস ঠিক আছে কিনা এইটা যাচাই বাছাই করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য লন্ডনে গেছেন। বিএনপি সরকার তাকে পুরা রাষ্ট্রীয় খরচে তাকে লন্ডনে চিকিৎসার জন্য পাঠিয়েছে। তার ফিরে আসার কথা ছিল 18ই মে। আজ এই ভিডিও আমি যখন করছি তখন 30শে মে, 12 দিন অতিবাহিত হয়ে গেছে। আমি এই রাষ্ট্রপতি যেদিন চলে গেল তারপরের দিন একটি ভিডিও করেছিলাম, সেখানে আমি একটি শিরোনাম করেছিলাম। শিরোনাম দেখে অনেকেই প্রশ্ন করেছিলেন যে আগেই এভাবে বলা কি ঠিক? তিনি তো ফিরে আসতেও পারেন, যেহেতু বিএনপি তাকে এখন পুরো দমে সাপোর্ট করছে, তাহলে তিনি ফিরে আসবেন, এটাই তো স্বাভাবিক। আমি সেখানে বলেছিলাম রাষ্ট্রপতি পালিয়ে গেলেন কিনা সেটি জানার জন্য আমাদেরকে 18ই মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। অপেক্ষার পালা শেষ হয়েছে, এখন আমাদের বলার সুযোগ এসেছে, এখন আমরা কথা বলতেই পারি, প্রশ্ন করতেই পারি। শাহাবুদ্দিন চুপ্পু তিনি কি আর ফিরে আসবেন? উত্তর হচ্ছে না, আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। এখন প্রশ্ন হচ্ছে তিনি তো আর ফিরে আসবেন না, তাহলে তিনি এই যে এত সুন্দরভাবে গোছগাছ করে তার সব কিছু সাথে নিয়ে রাষ্ট্রীয় খরচে তিনি যে চলে গেলেন, এটা কি এমনি এমনি হয়েছে নাকি এখানে বড় একটা ডিলিংস এর মাধ্যমে এটা সংগঠিত হয়েছে? কোনটা? এই প্রশ্ন আসা স্বাভাবিক না? এই প্রশ্ন আমাদেরকে উত্থাপন করতে হবে। আমরা জানি 5 আগস্টের পরে আওয়ামী লীগের যে সমস্ত চিহ্নিত অপরাধীরা, যারা ওই সময়ে ছাত্র জনতাকে হত্যার সাথে সরাসরি অংশগ্রহণ করেছিল, মিরপুর, যাত্রাবাড়ি, শনির আখড়া, মোহাম্মদপুর, এই সমস্ত এলাকায় যে সমস্ত আওয়ামী লীগের নেতারা অস্ত্র হাতে সরাসরি ছাত্রদের বুকে গুলি করেছিল, সেই তারা শেখ হাসিনা পালিয়ে যাবার পরে আশ্রয় নিয়েছিল ক্যান্টনমেন্টে, দেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে, শুধু ঢাকা ক্যান্টনমেন্টে নয়, বিভিন্ন ক্যান্টনমেন্টে। সেনাবাহিনীর আইএসপিআর থেকে একটি তথ্য আমাদের জানানো হয়েছিল, সেখানে মোট 626 জন পলাতক ছিলেন, আশ্রয় ছিলেন। এই 626 জনের কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে? হয় নাই। সবাইকে নিরাপদে নির্বিঘ্নে সীমান্ত পার করে দেওয়া হয়েছে। এটা কি এমনি এমনি হয়েছিল? এমনি এমনি হয় নাই। প্রত্যেকটি ব্যক্তিকে পার করে দেওয়ার পিছনে বিরাট অঙ্কের ডিলিংস ছিল, বিশাল হিউজ অ্যামাউন্ট ছিল। তার সর্বশেষ নজির আমরা খোদ রাষ্ট্রীয়ভাবে একজন ফ্যাসিবাদের আইকনকে আমরা রাষ্ট্রীয় মদদে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তাকে পালিয়ে যেতে দেখলাম। তিনি চলে গেছেন, আর আসবেন না। আপনাদের নিশ্চয় মনে আছে, বিএনপি ক্ষমতায় আসার পরে এই শাহাবুদ্দিন চুপ্পু একটি জাতীয় দৈনিকের সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার আমার কোনো কথাই রাখতো না, আমাকে অনেকটা গৃহবন্দী করে রেখেছিল। আমি চিকিৎসার জন্য বাইরে যেতে চেয়েছিলাম, আমাকে যেতে দেয়নি, আমার বিদেশ যাত্রাও আটকে দিয়েছে। এবার বুঝতে পেরেছেন আপনারা, আসলে অন্তর্বর্তীকালীন সরকার সঠিক কাজটি করেছিল, কারণ তারা জানতেন তাদের ভিতরে সবাই নয়, 2-1 জন দেশপ্রেমিক ছিল, দেশের মানুষের কথা তারা চিন্তা করেছে।
এই চিন্তা করেই তারা জানতো যে এই চুপ্পু তাকে যদি যেতে দেয়া হয় সে আর ফিরে আসবে না, যার কারণে ওই সময় তার অনুমোদন দেওয়া হয়নি। এমনকি এই সম্ভাবনাও ছিল যে তিনি এখান থেকে বাইরে গিয়ে তার যে চেলাপেলা চামুন্ডা আছে তাদের সাথে সলা পরামর্শ করে, তাদের সাথে আলাপ আলোচনা করে শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা দিয়ে নতুন আরেকটা প্রতি বিপ্লব করার চেষ্টা করবেন বা একটা বিশৃঙ্খলা নতুন করে তৈরি করার চেষ্টা করবেন। সেটাই তিনি করতেন যদি যেতে দেয়া হতো। এটা ইউনূস সরকার জানতো, জানার কারণে তাকে যেতে দেয়নি। কিন্তু বিএনপি যেহেতু বাংলাদেশে একটি নির্বাচন হয়ে গেছে, নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা জয়লাভ করেছে, সুতরাং তারা তো এখন যা কিছু করবে সবকিছু জায়েজ। সুতরাং বিএনপি এই শাহাবুদ্দিন চুপ্পুকে বিরাট একটা ডিলিংস এর মাধ্যমে, কত ডিলিংস হয়েছে কি পরিমাণ সেটা আমরা বলতে পারবো না, কারণ এটা অনুসন্ধানী সাংবাদিক যারা আছে তারা খুঁজে বের করবে। তবে আপাত দৃষ্টিতে আমাদের কাছে যেটি মনে হচ্ছে এখানে বিরাট একটা রফা দফার মাধ্যমে এখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। অনেকটা বলা চলে তাকে পুরস্কার দেওয়া হয়েছে। কিসের পুরস্কার? ওই যে প্রথম সংসদ অধিবেশনে অনেকটা গর্ব করে তারা বলল যে আমরা শেখ হাসিনার রাষ্ট্রপতিকে দিয়ে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক, খালেদা জিয়াকে দেশনেত্রী, বর্তমান প্রধানমন্ত্রীকে তাকে দিয়ে প্রশংসা করিয়ে নিতে পেরেছি, এটা আমাদের সফলতা। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলিয়ে নিতে পেরেছি, এটা আমাদের সফলতা। ওই সময় তার সাথে এই ডিলিংসটা হয়েছিল যে আপনি এই কথাগুলো বলেন, লিখে দিচ্ছি আমরা, আপনি এগুলো সংসদে দাঁড়িয়ে জাস্ট শুধু চোখ বুজে পড়বেন, মুখস্থ বলে যাবেন। বিনিময়ে কয়েকদিন পরে যখন এদেশের জনগণ একটু ঘুমিয়ে যাবে, বাংলাদেশের জনগণ কিন্তু ঘুমিয়ে যায়, তাদের প্রচন্ড ঘুমের অভ্যাস, কিচ্ছু মনে থাকে না তাদের। এমনকি দুদিন আগে যে ঘটনা ঘটেছে দুদিন পরেই তারা বেমালুম ওইটা ভুলে যায়। দুদিন আগে যে ব্যক্তি পশ্চাৎ দেশে আমাদের লাথি মেরেছে, দুদিন পরেই সে যদি একটা আইসক্রিম আমাদের হাতে ধরিয়ে দেয় আমরা সেটাও ভুলে যাই। এই হচ্ছে আমরা একটা জাতি। সুতরাং ওইটাই বলা হয়েছিল যে দুদিন পরে এই বাঙালিরা সব কিছু যখন ভুলে যাবে তখন আমরা আপনাকে আরামসে সমস্ত রাষ্ট্রীয় খরচে বাইরে পাঠিয়ে দেব। সেটাই করা হয়েছে। তিনি চলে গেছেন, যাওয়ার কয়েকদিন পরেই আমার দেশ পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে, আপনারা দেখেছেন যে অসুস্থতার কথা বলে চিকিৎসা নিতে গিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তিনি চিকিৎসা নিতে গিয়ে লন্ডনে বসে শপিং করছেন বিভিন্ন শপিং মলে। তাহলে তিনি কত বড় অসুস্থ হয়েছেন চিন্তা করতে পেরেছেন? এখন কথা হচ্ছে তিনি আর আসবেন না। তার এই শূন্য স্থান পূরণ করার জন্য খুব তাড়াতাড়ি বর্তমান বাংলাদেশের জাতীয় সংসদে যিনি স্পিকার আছেন মেজর হাফিজউদ্দিন আহমেদ, তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপরে পরবর্তী সংসদ অধিবেশনেই দেখবেন নতুন আরেকজন রাষ্ট্রপতির নাম ঘোষণা হয়েছে এবং নতুন একজন রাষ্ট্রপতি বাংলাদেশ পেতে যাচ্ছে। এখন এটা কে হবে সেই বিষয়ে যথেষ্ট জল্পনা কল্পনা আছে। কে হতে পারেন, বিএনপির পছন্দের কে আছে, এক্ষেত্রে সবচেয়ে বেশি নাম শোনা গিয়েছিল, আগেই একটু আলাপ আলোচনায় ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদও আসতে পারেন, আবার মোশাররফ হোসেনের নাম শোনা গেছে। যাই হোক, যেই হোক, নতুন একজন রাষ্ট্রপতি বাংলাদেশ পেতে যাচ্ছে, বড় কিছু ঘটাতে যাচ্ছেন। প্রফেসর ইউনূস বলেছিলেন যে জুলাই আন্দোলন ছিল মেটিকুলাস ডিজাইন। হ্যাঁ, একদম মেটিকুলাস ডিজাইন না, আবার কিছুটা মেটিকুলাস ডিজাইন। হাসিনার পতন ঘটানোর চেষ্টা, এটা অনেক আগে থেকেই জামাত, বিএনপি তারা চেষ্টা করে আসছিল এবং যে কোনো শক্তির মাধ্যমে বিদেশিদের সহায়তায় ইউনূসকে কানেক্ট করা সব ধরনের চেষ্টাই করেছিল। অতএব হাসিনার পতন ঘটানোর চেষ্টা তো অনেক আগে থেকেই ছিল, এটা তো আর গোপন কিছু না যে হঠাৎ করে পতন ঘটে গেছে আমরা ঘটাতে চাই। শিবির দফায় দফায়, শিবির 2012 সাল থেকে প্ল্যান করেছিল যে কিভাবে কোনো একটা ঘটনাকে পুঁজি করে পুরো হাসিনার মসনদ একদম ধ্বংস করে দেওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির এ বিষয়ে রিসার্চ করেছে এবং নানান স্টাডি সার্কেল ছিল এবং পাঠচক্র ছিল, যেগুলো মূল উদ্দেশ্য ছিল যে কিছু বিপ্লবী তরুণ তৈরি করা, ক্যারিসমেটিক তরুণ তৈরি করা, যারা এক পর্যায়ে যে কোনো বিষয়কে কেন্দ্র করে একটা বড় আন্দোলন গড়ে তুলবে এবং হাসিনার শাসন জোয়ার বাংলা করে দিবে। অর্থাৎ এটা মেটিকুলাস ডিজাইন, এটা ভুল ছিল না। এবং ইউনূস হাসিনার পতন চাইতো কিংবা হাসিনার বিরুদ্ধে এক মহা শক্তি ছিল, এটাও সত্য কথা ছিল। আর ইউনূস হাসিনার বিরুদ্ধে বিরাট শক্তি ছিল বলেই ইউনূসকে জেলে ঢুকাতে সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছে হাসিনা। ইউনূসকে মামলা দিয়েছে। ইউনূসকে সেই বৃদ্ধ মানুষ, 80 বছর পার হয়েছে বেশ আগে, কিছুদিন পর 90 বছর পার হবে, তাকে হেঁটে হেঁটে
আদালতে উঠতে বাধ্য করেছে, লিফট বন্ধ করে দিয়েছে। এবং হাসিনা আর কয়েকদিন ক্ষমতায় থাকতে পারলেই, কয়েক মাস ক্ষমতায় থাকতে পারলেই ইউনূসকে জেলে ঢোকাতেন। একের পর এক আদালতে হাজিরা দিতে হয়েছে ইউনূসকে, এবং তাকে কটাক্ষ করে অপমান সূচক কত কথা হাসিনা বলেছে। সুৎখোর ইউনূস, এই ষড়যন্ত্রকারী ইউনূস, আমেরিকার দালাল ইউনূস, আবার তাকে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দেওয়া দরকার, খালেদা জিয়াকে চুবানো দরকার ইউনূসকে, এরকম কথাবার্তা কিন্তু শেখ হাসিনা বলেছে। এবং শেখ হাসিনার একটা প্রচন্ড ক্ষোভ ছিল ইউনূসের বিরুদ্ধে, বিভিন্ন সময় শেখ হাসিনার বক্তব্য থেকে এটা স্পষ্ট ছিল। কেন এত ক্ষোভ? অনেক কারণ ছিল যে ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে তার বাপ শেখ মুজিবের চাইতেও উপরে উঠে গিয়েছিল, আর উপরে উঠলেও যদি হাসিনার দালালি করতো, হাসিনাকে চাটতো, তাহলে তো সমস্যা ছিল না। মূল কথা ছিল ইউনূস হাসিনা বিরোধী ছিল, যার ফলে ইউনূসকে সহ্য করতে পারতো না। ইউনূসকে এত মামলা দিয়ে হয়রানি করার কারণ আসলে ইউনূস অনেক আগে থেকেই, সেই 2012 সাল 13 সাল থেকেই হাসিনার বিরুদ্ধে কূটনৈতিক তৎপরতা অ্যাটলিস্ট সোচ্চার ছিল। এটা হাসিনা জানতো বলেই ইউনূসের বিরুদ্ধে হাসিনার অনেক ক্ষোভ ছিল, এবং গ্রামীণ ব্যাংক দখল করা থেকে শুরু করে ইউনূসকে অপসারণ করার অনেক কাণ্ড কিন্তু ঘটিয়েছে। ইউনূস কিন্তু কিছু একটা ঘটিয়েছেন, আমরা যেগুলো সাদা চোখে দেখি না, কারণ ইউনূসের তৎপরতা ছিল ডিপ্লোম্যাটিক। কিন্তু আপনারা জাস্ট এভাবে ফিল করেন হাসিনা ইউনূসের বিরুদ্ধে এত সোচ্চার ছিল কেন? কারণ ইউনূস ডিড সামথিং, ইউনূস হ্যাড বিন ডুইং সামথিং, যার ফলে হাসিনা খুব সিরিয়াস ছিল ইউনূসের বিরুদ্ধে, ইউনূসকে মারতে চায়, জেলে ঢুকতে চায়, ইত্যাদি ইত্যাদি। এখন হাসিনার পতন ঘটেছে, একটা অধ্যায় সম্পন্ন হয়েছে, সেখানে ইউনূস অবশ্যই একটা পার্ট অ্যান্ড পার্সন ছিলেন। আর ইউনূসকে এমনি এমনি আকাশ থেকে নামিয়ে প্রধান উপদেষ্টা বানানো হয়েছে তা না। হাসিনা পতন আন্দোলন, বিপ্লবের সাথে তার কানেকশন ছিল বলেই, তার কানেকশনটা অবশ্য অন্য স্টাইলের কানেকশন, কারণ একটা বিপ্লবের পেছনে দেশি বিদেশি নানান মেকানিজম কাজ করে, এই জন্য তার কানেকশনটা আমাদের সমন্বয়কদের মতো না, যেটা দৃশ্যমান, কিন্তু ছিল। এই কারণেই তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন। এখন একটা নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে, বিএনপি ক্ষমতা এসেছে, কিন্তু বিএনপি ক্ষমতা এসে আবার 2 নম্বরে শুরু করেছে, কেউ আরেকটা বিপ্লবের স্বপ্ন দেখছেন, কারণ কাঙ্ক্ষিত যে সংস্কার সেগুলো হয়নি, এবং ইউনূসই যে সংস্কার স্টার্ট করে দিয়ে গেছেন সেগুলো মুখ থুবড়ে পড়েছে, জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না, নানান সমস্যা আছে। তো এই পর্যায়ে ইউনূস আমার মনে হয় যে আবারও কিছু ঘটাবেন। ইউনূস ফ্রান্সে গেছেন, ফ্রান্সে যে ফ্রান্স ইউনূসের পছন্দের জায়গা, পুরো ইউরোপের মধ্যে ফ্রান্সই তিনি কমফোর্ট ফিল করেন, এবং ফ্রান্সে তার ইনভেস্টমেন্টও আছে, অনেক পুরনো ইনভেস্টমেন্ট আছে, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত অনেক স্বার্থ আছে সেখানে, এবং তিনি ফ্রান্সে থাকতে, প্যারিসে থাকতে সবচেয়ে কমফোর্ট ফিল করেন। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি ফরাসি মন্ত্রীর সঙ্গে তিনি সংলাপ করেছেন, বাংলাদেশের নতুন প্রজন্মের তরুণীরাই পথ দেখাচ্ছে, এই কথা বলেছেন প্রফেসর ইউনূস। আরো নানান তৎপরতা তিনি ফ্রান্সে যে করছেন, এবং ভিআইপি প্রোটোকল নিয়ে তিনি সেটা করছেন, এবং ফ্রান্সে গিয়েছেন। এখন নানান জল্পনা কল্পনা যে ইউনূস ফ্রান্সে তো গেছেন, তিনি কি আসবেন, আসলে কবে আসবেন, এটা হচ্ছে আমার এই আলোচনার মূল বিষয়। ইউনূস যদি আসেন, হ্যাঁ আসবেন, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইউনূস ফিরবেন। যদি ফিরেন বা যখন ফিরবেন, তিনি প্রচন্ড শক্তিশালী হয়ে ফিরবেন, তিনি বর্তমান অবস্থান রেখে তিনি ফিরবেন না। কারণ দেখেন, খুব সিম্পল হিসাব, কোন উপদেষ্টা ভালো নাই, উপদেষ্টারা সমালোচিত, এই উপদেষ্টাদের মানুষ প্রণাম করবে, হওয়ার কথা ছিল এটা, কিন্তু এই উপদেষ্টাদের মানুষ ঘৃণা করছে, কারণ তারা একটা কারচুপি নির্বাচন উপহার দিয়েছে, এবং তারা কাঙ্ক্ষিত সংস্কার করতে পারেনি। তো উপদেষ্টাদের এখন আর কেউ ভালো বলে না, এমনকি যা অনেক উপদেষ্টার কপাল পড়েছে, যেমন আসিফ মাহমুদ উপদেষ্টা ছিলেন, এখন রাজনীতিতে তার কপাল পড়েছে, তার দুর্নীতির অভিযোগের কারণে তিনি কোথাও নমিনেশন পান না। মাহফুজ আলম তো চেয়ার টেবিল নিয়ে বসারই জায়গা পান না, অথচ উপদেষ্টা ছিল। কোন উপদেষ্টা সমাজে এখন সম্মানিত না, আসিফ নজরুল কেউ না, বরং এরা গালি খাচ্ছে। এই কিচেন ক্যাবিনেট নিয়ে আলোচনা আছে, প্রত্যেক উপদেষ্টা একজন আরেকজনের উপর দায়িত্ব পালনের চেষ্টা করছে, আমি এগুলো করিনি, আমি এগুলো করিনি, ওরা করেছে, আমি কিচেন ক্যাবিনেটে ছিলাম না ভাই, আমি জানি না যুক্তির কথা, ওরা জানে, এবং সবাই গালি খাচ্ছে এবং গালি খাওয়ার মতো কাজ করছে। তৌহিদ হোসেন পূর্বপাত উল্টোপাল্টা কথা বলছে, মানে কোনো উপদেষ্টারা সেলিব্রেটেড না। অতএব এই পরিস্থিতি প্রফেসর ইউনূসের জন্য বাংলাদেশ কমফোর্ট জোন না, তার জন্য বিব্রতকর পরিস্থিতি, যেহেতু উপদেষ্টারা গালি খাচ্ছেন। ইউনূসও গালি খাওয়ার মতো কাজ করেছেন, কারণ তিনি মেটিকুলার ডিজাইন, একটা কারচুপি নির্বাচন উপহার দিয়ে বিএনপি ক্ষমতা এনে দিয়েছেন, সেই 13 জন লন্ডন বৈঠকের মধ্য দিয়েই বিএনপি কার্যত ক্ষমতা এনে দিয়েছে। অতএব বাংলাদেশে ইউনূস ওইভাবে রেসপেক্টেড না, এবং ঝুঁকি তো আছে, নানান ভাবে তাকে আটকানোর চেষ্টা করে, যদিও বেশি ষড়যন্ত্র করে আওয়ামী লীগ। আর বিএনপিকে ক্ষমতা এনে দিলেও বিএনপি কিন্তু প্রকাশ্যে ওইভাবে উপদেষ্টাদের কিংবা বিএনপিকে ইউনূসকে ডিফেন্ড করছে না, হয়তো বা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা রাষ্ট্রীয়ভাবে ডিফেন্ড করছে, আমরা নিচ্ছে না, কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু বিএনপি ওইভাবে ইউনূসের পাশে দাঁড়ায়নি, যে না ইউনূস মহান, একথা কিন্তু বলছে না। ইউনূস আমাদের আব্বা, জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই, একথা কিন্তু আর বলে না। এই জন্য ইউনূস প্যারিসে গেছেন,
আর তিনি শক্তিশালী না হয়, তার রাস্তা ক্লিয়ার না করে তিনি দেশে ফিরবেন না। যদি জুলাই সনদ বাস্তবায়ন হয়, ইউনূসের দেশে ফেরা না ফেরা নির্ভর করবে জুলাই সনদ বাস্তবায়নের উপর। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করলে তিনি দেশে ফিরবেন, আর জুলাই সনদ বাস্তবায়ন করলে ইউনূস রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা 90%। আর জুলাই সনদ যদি মুক্ত বলে পড়ে তিনি দেশে ফিরবেন না, তাহলে তার জীবন ঝুঁকিতে আছে। আর ফরেন পলিসির উপরে নির্ভর করে যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই চুক্তি বহাল থাকে কি থাকে না। যদি সেই চুক্তি বহাল থাকে তাহলে ইউনূস দেশে ফিরবেন এবং রাষ্ট্রপতি হবেন, আর সেই চুক্তি থেকে যদি বিএনপি বের হয়ে যায় তাহলে ইউনূসের দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। দর্শক আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।